ব্যাংক জেনারেশন মূলত কি? একটি দেশ প্রায় ৬৩টা ব্যাংক, কিন্তু এখানে আবার নাম চলে আসছে কোথায় থেকে, কোন জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কি, প্লাস আবার ব্যাংকেরও আবার কত ভাগ হয়ে গেছে। তো চলেন আমরা আজকে মূলত ব্যাংকের ডিটেল নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লতিফুর রহমান, ওয়েলকাম টু রামাজ ডায়েরি। আজকে আমরা মূলত আলোচনা করব ব্যাংকের বিভিন্ন ক্লাসিফিকেশন, তাদের জেনারেশন এবং স্পেশালাইজেশন, এই তিনটা বিষয় নিয়ে। প্রথমে আসি ব্যাংকের ক্লাসিফিকেশন। বাংলাদেশে মূলত ব্যাংক সমূহকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো তফসিলি ব্যাংক, দ্বিতীয়টি হলো ইসলামিক ব্যাংক, এবং ৩ নম্বর একটি ছোট অংশ আছে, সেটা হলো বিশেষায়িত ব্যাংক। কিরকম? তফসিলি ব্যাংক বলতে মূলত যাবতীয় ব্যাংক বোঝানো হচ্ছে। তাহলে কাকে কাকে বাদ দেওয়া হচ্ছে সেটা আগে বলি। ইসলামী ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো বাদে যা ব্যাংক আছে, এবং বিশেষায়িত ব্যাংক বলতে কারা আছে? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আনসার ভিত্তিক উন্নয়ন ব্যাংক। এই তিনটা ব্যাংক মূলত স্পেশালাইজড ব্যাংক। এই তিনটা ব্যাংক এবং ইসলামী ব্যাংক সমূহ বাদে বাকি যে ব্যাংকগুলো আছে তাদেরকে তফসিলি ব্যাংক বলা হয়। বাংলাদেশে এই যে তফসিলি ব্যাংক রয়েছে এবং এগুলোর ভেতরে বেশিরভাগ ব্যাংকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কোনোটা লোকাল আর কোনোটাকে মাল্টি ন্যাশনাল বলা হয়। লোকাল ব্যাংক কোনগুলো? যেগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশি দ্বারা ওন করা। তো মাল্টি ন্যাশনাল কোনগুলো? যেগুলো অন্ততপক্ষে একাধিক দেশে তাদের ব্রাঞ্চ রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ব্যাংক রয়েছে যারা লোকাল, কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও তাদের ব্রাঞ্চ রয়েছে, তাদেরকে আমরা লোকাল ব্যাংকই বলবো। কারণ আমরা মাল্টি ন্যাশনাল ব্যাংক বলতে যাদেরকে বোঝানো হচ্ছে HSBC, SCB, এই ব্যাংকগুলো মূলত অন্যান্য দেশ থেকে বাংলাদেশে শাখা করা হয়েছে, যার ফলে এগুলোকে পিওরলি মাল্টি ন্যাশনাল ব্যাংক বলা হয়। এবার আমরা আসি, এই তো আমরা বুঝলাম যে 2-3 ধরনের ব্যাংক রয়েছে, তফসিলি, ইসলামী এবং বিশেষায়িত ব্যাংক। বেসিক পার্থক্য কি? ব্যাংকের বেসিক পার্থক্য বলতে কিছুই না, বেসিক কাজ একটাই, ডিপোজিট নিয়ে আসা এবং যাদের লোন লাগবে তাদেরকে লোন দেওয়া। এটাই মূলত ব্যাংকের বেসিক কাজ। তফসিলি ব্যাংকগুলো এটার বিনিময়ে যা দেয় সেটাকে ইন্টারেস্ট বলে, ইসলামী ব্যাংক এটার বিনিময়ে যা দেয় সেটাকে মুনাফা বলা হয়, এবং বিশেষায়িত ব্যাংকগুলো কাজ তফসিলি ব্যাংকের মতোই করে, কিন্তু তারা স্পেশালাইজলি কৃষি ব্যাংকটা কৃষির জন্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এটাও কৃষির জন্য, এবং আনসার ভিত্তিক উন্নয়ন ব্যাংক এটাও মূলত তাদের জন্য কাজ করে, যেটা হয়তো প্রফিট না হলেও তারা করতে বাধ্য হয়, কারণ এটা বাংলাদেশের দরকার তাই। এবার আসি ব্যাংকের জেনারেশন বলতে মূলত কি বোঝায়। ব্যাংকের জেনারেশন কি করে আসলো তার আগে আমি একটু আসি ব্যাংক কিভাবে শুরু হলো সেটা সম্পর্কে। মূলত 1971 যখন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তার আগেও বাংলাদেশে ব্যাংক ছিল। এই ব্যাংকগুলোর ভেতরে অনেকগুলো ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করে নেওয়া হয়, এবং এই রাষ্ট্রায়ত্ত করে নেওয়ার পরে এই ব্যাংকগুলোকে গুচ্ছ গুচ্ছ করে কয়েকটা ব্যাংক স্থাপন করা হয়, যার ভেতরে রয়েছে সোনালী, রূপালী, জনতা, উত্তরা, পূবালী, এই সকল ব্যাংক। এইগুলো রাষ্ট্রায়ত্ত করে নেওয়ার ফলে এগুলো সরকারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। এরা হলো বাংলাদেশের প্রথম সময়কার ব্যাংক। এদের সবাইকে ফার্স্ট জেনারেশন ব্যাংক বলা হয়। সেকেন্ড জেনারেশন ব্যাংক বলতে কারা, আর ফার্স্ট জেনারেশন ব্যাংক কত সাল পর্যন্ত? মূলত বাংলাদেশের সরকারিগুলো শুরু হওয়ার পরে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায়। এর পরবর্তীতে বাংলাদেশের প্রথম এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইনভেস্টরের মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে, এবং পরবর্তীতে ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক আস্তে আস্তে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বেশ ভালো একটা কম্বিনেশন তৈরি হয়। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যথেষ্ট পরিমাণ প্রফিট করতে না পারার পরে পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংকে সরকারি না রেখে এগুলোকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে 1990 সাল পর্যন্ত যেসব ব্যাংক আত্মপ্রকাশ করে তাদেরকে আমরা ফার্স্ট জেনারেশন ব্যাংক বলে থাকি। এগুলোর মধ্যে বেশিরভাগই সরকারি, তারপর রয়েছে ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক। যদিও এই ব্যাংকগুলো অনেক পুরাতন, অনেকগুলো ব্যাংকই বর্তমানে বেশ করুণ অবস্থায় রয়েছে। আশা করি আমরা এই অবস্থাটা খুব দ্রুত পাল্টে যাবে। এরপর আসি 1990 এর পরবর্তীতে 2000 সালের আগ পর্যন্ত যেসব ব্যাংক আত্মপ্রকাশ করেছে তাদেরকে বলা হয় সেকেন্ড জেনারেশন ব্যাংক। সেকেন্ড জেনারেশন ব্যাংকগুলোর ভেতর কারা রয়েছে? প্রাইম ব্যাংক, আল আরাফা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এরকম আরো অনেকগুলো ব্যাংক রয়েছে যারা মূলত সেকেন্ড জেনারেশনের। এবার আসি থার্ড জেনারেশন ব্যাংক কারা। 2001 থেকে 2010 এর ভেতর যেসব ব্যাংক প্রকাশিত হয়েছে, আত্মপ্রকাশ করেছে, তাদেরকে থার্ড জেনারেশন ব্যাংক বলা হয়ে থাকে। যেমন ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরা মূলত থার্ড জেনারেশন ব্যাংক। এবং ফোর্থ জেনারেশন ব্যাংক কোনগুলো? যারা মূলত 2010 পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে 2020 সালের আগ পর্যন্ত। এগুলোর ভিতর কারা রয়েছে? ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, NRBC ব্যাংক, এগুলো। এবং পঞ্চম জেনারেশন রয়েছে যারা 2020 পরবর্তীতে হয়েছে, যেটার ভিতর মূলত একটাই পড়ে, সিটিজেন ব্যাংক। এখন আমরা আসি যে এই জেনারেশন ওয়াইজ যে ভাগ করা হলো, এই ভাগগুলোর ভেতরে কি এমন স্পেশালাইজেশন আছে যার জন্য ব্যাংকগুলো এখন পর্যন্ত টিকে আছে।
প্রথম কথা বলে রাখি, কিছুদিন আগেই ব্যাংকের মার্জের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের মতো একটা ছোট দেশে 63টার মতো ব্যাংক থাকার কোনো অর্থ নেই, যার ফলেই একাধিক ব্যাংকে মার্জ করে একটি ব্যাংক করে দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কমে এবং অর্থনীতিতে ব্যাংকের প্রেশারটা কমে যায়। তাহলে এবার আমরা আসি যে এই যে ব্যাংকগুলো আছে এক একজনের স্পেশালাইজেশন কীরকম। আপনি দেখবেন প্রথম জেনারেশনের যে কয়টা ব্যাংক আছে সবাই, এবং মোরালেস সবাই, দু একটা ব্যাংক বাদে সবাই ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং করে। ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং আর সেন্ট্রালাইজ ব্যাংকিং কি, এটা সম্পর্কে না জানলে আমরা একটু ছোট করে বলে ফেলি। ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং বলতে একটি ব্রাঞ্চ থাকে, যেই ব্রাঞ্চে তার ডিপোজিট, লোন সব কিছু ওই ব্রাঞ্চ থেকেই কন্ট্রোল করা হয়, কেন্দ্রীয়ভাবে না। এবং কেন্দ্রীয়ভাবে মূলত শুধুমাত্র ব্রাঞ্চের ব্যবস্থাপনা এবং কিছু কিছু রেগুলেশনের জন্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করে, বাকি পুরোটাই ব্রাঞ্চের ম্যানেজারদের বা ব্রাঞ্চের কর্মচারীদের হাতে থাকে। এটা মূলত ব্রাঞ্চ ব্যাংকিং বলা হয়। এইসব ব্রাঞ্চে দেখা যায় যারা ম্যানেজার থাকে তারা অত্যাধিক সিনিয়র এবং অনেক এক্সপিরিয়েন্স থাকে এবং তাদের পোস্ট অনেক উপরে থাকে। এবার সেই সেন্ট্রালাইজ ব্যাংক, যেখানে মূলত ব্রাঞ্চগুলো একটি সার্ভিস আউটলেট হিসেবে থাকে এবং তাদের বেশিরভাগ কাজ ইনপুট নেওয়ার পরে বেশিরভাগ কাজ কোনো একটা হেড অফিস থেকে করা হয়। এইসব ব্যাংকে বলা হয় সেন্ট্রালাইজ ব্যাংক। সেন্ট্রালাইজ ব্যাংকগুলোতে দেখা যায় যে যারা ব্রাঞ্চ ম্যানেজার থাকে তারা তুলনামূলকভাবে ইয়াং থাকে এবং এনার্জেটিক থাকে, যার কারণে দেখা যায় যে বেশিরভাগ সিনিয়র মানুষরা হেড অফিসের দিকে থাকে। তো এবার আসি ফিরে আমরা যেখানে ছিলাম, যে প্রথম জেনারেশনের ব্যাংকগুলো বেশিরভাগই মূলত ডিসেন্ট্রালাইজ ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকগুলো কোনো না কোনোভাবে ব্রাঞ্চ ভিত্তিক ব্যাংকিং করে থাকে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, বেশিরভাগ প্রথম জেনারেশন ব্যাংক কাস্টমার সেন্ট্রিক, অর্থাৎ রিটেল ব্যবসা করে। রিটেল ব্যবসা বলতে কাদের বোঝানো হয়, আমি ব্যাংকে যাচ্ছি, আমরা ডিপোজিট রাখছি, এফডিআর করছি, আমরা লোন নিচ্ছি, গাড়ি কিনছি, ক্রেডিট কার্ড নিচ্ছি, এই ধরনের ব্যবসাকে রিটেল ব্যবসা বলে। সাধারণ মানুষের ব্যবসা। প্রথম জেনারেশন বেশিরভাগ ব্যাংক সাধারণ মানুষের ব্যবসা করে। পরবর্তীতে দেখা গেল 1990 যখন আরও ব্যাংক আসা শুরু করলো, তারা দেখলো অলরেডি প্রথম জেনারেশনের ব্যাংকগুলো বেশিরভাগ কাস্টমারকে নিয়ে ফেলেছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তখনকার সময় ইনক্লুসিভনেস জিনিসটা অনেক কম ছিল। বেশিরভাগ মানুষ ব্যাংকিং সেবার আওতায় পড়তো না, বেশিরভাগ মানুষের কাছে একটা স্টেবল জব ছিল না, অথবা এমন ডকুমেন্টেশন ছিল না যার জন্য তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতো না। যার ফলে বেশিরভাগ যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সক্ষম ছিল তারা অলরেডি ফার্স্ট জেনারেশন ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলেছিল। সেকেন্ড জেনারেশন ব্যাংকের কাছে রিটেল ব্যবসাটা অনেকটাই কমে গেছিলো। এই সময় প্রথম কিছু ব্যাংক, বিশেষত প্রাইম ব্যাংক এবং এরকম কিছু ব্যাংক ছিল যারা মূলত তখন ফোকাস করা শুরু করে কর্পোরেট ব্যাংকিং। কর্পোরেট ব্যাংকিং বলতে কাদেরকে বোঝানো হয়, কর্পোরেট ব্যাংকিংটা মূলত যে বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে, যেমন ধরেন সে কোনো একটা সাবানের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কোনো একটা কাপড়ের ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবং আরও একটা বিষয় আছে, ইতিহাস যদি আপনি একটু ঘেটে দেখেন, 80-র দশকে বাংলাদেশে গার্মেন্টস ব্যবসাটা দাঁড়ানো শুরু করে, যার ফলে গার্মেন্টস ব্যবসা যখন দাঁড়ানো শুরু করে তার জন্য তার এলসি বা লেটার অফ ক্রেডিট বা অন্যান্য সেবা বেশি দরকার হওয়া শুরু হয়। যার ফলে নবগঠিত এইসব ব্যাংক এই দিকে ফোকাস রেখে কর্পোরেট ব্যবসাটাকে তাদের মূল আকর্ষণের ভেতর রাখে, যার ফলে দেখবেন বেশিরভাগ সেকেন্ড জেনারেশন ব্যাংক কর্পোরেট বিজনেসের দিকে বেশি ফোকাস রাখে। এবার সেই থার্ড জেনারেশন ব্যাংক। থার্ড জেনারেশন ব্যাংক আসার পরে এদের ভেতরে একটি নতুন আইডিওলজি কাজ করে, সেটা হলো সেন্ট্রালাইজ ব্যাংকিং। আপনি দেখবেন বেশিরভাগ থার্ড জেনারেশন ব্যাংক সেন্ট্রালাইজ ব্যাংকিং করে, দু একটি ছাড়া। এর ফলে কি হয়, এরা একটা নতুন ধারা তৈরি করে যেখানে যে কোনো ব্রাঞ্চের সার্ভিস আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারেন। আপনি ঢাকায় একটি অ্যাকাউন্ট খুলে আপনি রাজশাহীতে সেবা নিতে পারেন, আপনি রাজশাহীতে একটি অ্যাকাউন্ট খুলে চট্টগ্রামে সেবা নিতে পারেন, সারা সমগ্র বাংলাদেশ জুড়ে তাদের সার্ভিস দিতে পারে, যেটা ডিসেন্ট্রালাইজ ব্যাংকিংগুলো পারছিল না। যার ফলে ব্যাংকিংয়ে একটি নতুন ব্যবস্থা তৈরি হয়। এবং এই ব্যাংকগুলোর বেশিরভাগই দেখা যায় যে তারা রিটেল কাস্টমারকে আবার ফোকাস করা শুরু করে, কেউ কর্পোরেটকে ফোকাস করে ফেলে। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংক, তারপর ইস্টার্ন ব্যাংক, এরা প্রথমে রিটেল ব্যবসাকে প্রধান ধরে কাজ শুরু করে। এবং যদিও ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং হিসেবে আবির্ভাব হয়, কিন্তু এসএমই বাদে বেশিরভাগ ব্যাংকই রিটেল ব্যবসাকে প্রথম প্রাধান্য দিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক এবং আরও কিছু ব্যাংক কর্পোরেট ব্যবসায় বেশি নিজেকে ঝুঁকিয়ে ফেলে। যার ফলে আমরা ওভারঅল বলতে পারি থার্ড জেনারেশন ব্যাংকগুলোর বেসিক একটা কমন ক্রাইটেরিয়া হলো সেন্ট্রালাইজ ব্যাংকিং। তারা বেশিরভাগই সম্পূর্ণ সেন্ট্রালাইজডভাবে কাজ করে। এবার আসি দুইটারই, সেন্ট্রালাইজ ব্যাংকিং এবং ডিসেন্ট্রালাইজের দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন ধরেন সেন্ট্রালাইজ ব্যাংকিংয়ের সিকিউরিটি অনেক বেশি, কারণ তারা কোনো কাজই ব্রাঞ্চ লেভেলে না হয়ে হেড অফিস লেভেলে হয়। যার ফলে আপনার ডকুমেন্ট যেহেতু দুইবার চেক হচ্ছে, আপনার ডকুমেন্টটা প্রপার আছে নাকি এটা 2 স্টেপে চেক হয়ে যায়। সে জায়গায় ব্রাঞ্চ ব্যাংকের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট ডেফিসিয়েন্সি থাকলেও অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং যদি তারা মনে করে ফেলতে পারে, বা কোনো কাজ যদি তারা মনে করে যে না এটা ইন্টারপার্সন রিলেশনের মাধ্যমে সে করে ফেলতে পারে। কিন্তু দুটাতেই কিছু না কিছু ডিমেরিট থেকে যায়। যেমন সেন্ট্রালাইজ ব্যাংকিং একটা অন্যতম ডিমেরিট হলো সেন্ট্রালাইজ ব্যাংকিং
অনেক স্লো। দেখা যায় যে যেখানে ব্রাঞ্চ ব্যাংকিং একদিনে কোনো একটা সেবা দিতে পারে, সেন্ট্রালাইজ ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেটা 2 দিন 3 দিন 4 দিন লেগে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার সেন্ট্রালাইজ ব্যাংকিং অনেক ফাস্ট, যেগুলো ব্রাঞ্চ ব্যাংকিং আবার পারে না। আমি এই কম্পারিজন আছে না, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাতে পারি। ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো যখন আসে তখন তারা দেখে দুইটারই কিছু মেরিট ছিল, দুটার কিছু ডিমেরিট ছিল। ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো মূলত সেন্ট্রালাইজ ব্যাংকিং করলেও এরা একটি হাইব্রিড মেথড অ্যাপ্লাই করে, যেখানে তারা যেই সেন্ট্রালাইজ ব্যাংকিংয়ের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো নেয় এবং যেগুলো ডিসেন্ট্রালাইজ ব্যাংকিংয়ের যে সুবিধাগুলো ছিল সেগুলো নেয়। যার ফলে কিছু কিছু কাজ যেগুলো কম টাইমে ডিসেন্ট্রালাইজ ব্যাংকিংয়ে করা সম্ভব, যেমন অ্যাকাউন্ট ওপেনিং, তারপর কিছু কিছু চেক ইস্যু, এরকম কিছু ছোটো ছোটো কাজগুলো যেগুলো ডিসেন্ট্রালাইজ ব্যাংক ফাস্ট করতে পারে তারা সেগুলো করে। আবার যেসব কাজ সেন্ট্রালাইজ ব্যাংকিং ভালো করে, যেমন একটা সেন্ট্রালাইজ আইটি সেন্টার বা এইগুলো যেগুলোতে কস্ট এফেক্টিভ হয়, এগুলো আবার তারা সেন্ট্রালাইজ ব্যাংকিং সিস্টেমকে মেনে চলে। যার ফলে ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো একটি ব্যালেন্স সিস্টেমে চলে, যার ফলে দুইটা সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজে দুইটারই একটা ভালো সুবিধা পাওয়া যায়। কিন্তু দেখা যায় ফোর্থ জেনারেশন আস্তে আস্তে ব্যাংকগুলো এত বেশি হয়ে গেছে যে বেশিরভাগ ব্যাংক সম্পর্কে মানুষজন তখন আর জানেও না নাম। যার ফলে ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো সম্পর্কে এখনও যদি অনেক মানুষকে বলা হয় আচ্ছা এই নামে কি কোনো ব্যাংক আছে, এরকম একটা প্রশ্ন করে, যেটা বাংলাদেশের ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা শুরু করে। কিন্তু যেহেতু একটা ব্যাংক আছে, ব্যাংকের বিজনেস আছে, ব্যাংক তার প্রেশার থাকে মার্কেটে, যার ফলে দেখা যায় যে বিজনেসগুলো যদিও আশেপাশে বিজনেসগুলো ব্যাংকগুলো নিতে পারে, কিন্তু ইন লং টার্ম ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো মানুষের চোখের আড়াল হয়ে থেকে যায়। এবং ফিফথ জেনারেশন ব্যাংক সম্পর্কে আর বলতেই চাচ্ছি না, কারণ এখানে আর একটি মাত্র ব্যাংক আছে, বরঞ্চ এখানে নেগেটিভ আছে যে যেহেতু 2021-এর পরবর্তীতে বাংলাদেশের ব্যাংকের সংখ্যা বাড়ার বদলে কমা শুরু করেছে। আশা করি আপনি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এগুলো সম্পর্কে একটি ভালো আইডিয়া পেয়েছেন। আপনি যদি এরকম আরও কিছু ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে এই চ্যানেলে। যদি আপনি চান আপনি আরও কোনো ডিটেল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করছি ভিডিওটি বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রামাজ ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।